নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথাসময়ে চলে এসেছি যাওয়া এবং খাওয়া ঝকঝকে একটি পর্ব নিয়ে। সকালবেলা হাজির দমদম স্টেশনে। ধরে নেব 8:18 কাটোয়া লোকাল। আজকের গন্তব্য হুগলির সোমরা বাজার এবং সুখারিয়া। এই ট্রেন সরাসরি সোমরা বাজারে নামিয়ে দেবে 2 ঘন্টায়। উঠে পড়েছি ট্রেনে। গত পর্বেই আপনারা দেখেছিলেন আমরা গিয়েছিলাম হুগলির বলাগড় এবং শ্রীপুর গ্রামে। আজ চলেছি ঠিক তার পরের স্টেশন বা পাশের গ্রাম সোমরা বাজার এবং সুখারিয়াতে। বলাগড়ে শ্রীপুরে আমরা দেখেছিলাম মিত্র মুস্তাফিদের নানান কীর্তি, শুনেছিলাম ইতিহাস। সেই মিত্র মুস্তাফি বংশের আর এক পরিবারের নানান কীর্তি ছড়িয়ে এই সুখারিয়া গ্রামে। এই পর্বে সেই মিত্র মুস্তাফি বংশের দ্বারা এই অঞ্চলের সমৃদ্ধি বিকাশের গল্প সম্পূর্ণতা পাবে। নদিয়ার উলা বীরনগরের বাসিন্দা 19তম প্রজন্মের রামেশ্বর মিত্র, যিনি মুঘল সম্রাট আওরঙ্গজেবের হিসাবরক্ষক হিসেবে দক্ষ হওয়ায় সম্রাট কর্তৃক মুস্তাফি বা মুস্তৌফি উপাধি এবং সোনার পাঞ্জা লাভ করেন। সেই রামেশ্বরের জ্যেষ্ঠ পুত্র রঘুনন্দন মিত্র মুস্তাফি 1708 সালে চলে আসেন হুগলি নদীর পশ্চিম পারে শ্রীপুরে। আর বড় দাদার পদাঙ্ক অনুসরণ করে চতুর্থ পুত্র অনন্তরাম মিত্র মুস্তাফি 1712 সালে আসেন হুগলি নদীর পশ্চিম পারেরই এই সুখারিয়াতে। আর বাকি পরিবারবর্গ থেকে যান উলা বা বীরনগরেই। মিত্র মুস্তাফিদের তৈরি বেশ কিছু মন্দির প্রাসাদ রয়েছে এখানে, সেগুলোই ঘুরে দেখব আজ। সঙ্গে অন্য কিছু আছে। কথা বলতে বলতে এসে পড়েছি সোমরা বাজারে। বাকি গল্প এবার ঘুরে দেখতে দেখতে শুনব। আমায় নামিয়ে দিয়ে চলে গেল ট্রেন। পড়ে রইল নির্জন শান্ত ঝকঝকে স্টেশন, অন্য কোনো ট্রেন আসার অপেক্ষা নিয়ে। স্টেশন থেকে বেরিয়েই 2-1টি মিষ্টির দোকান নজরে এলো। খোঁজ নিয়ে জানলাম গ্রামের ভিতরের দিকে গেলে আমি আর তেমন মিষ্টি বা খাবারের দোকান পাবো না, তাই একটু মিষ্টি নিয়ে নিই এই বেলাতে। এদিকে এলে ক্ষীরমোহন খেতেই হবে। ট্রেনেও বিক্রি হয় দেদার, কিন্তু আজ ট্রেনে ক্ষীরমোহন পেলাম না। তাই নেমে রেলগেটের ধারেই থাকা এই দোকানে এসেছি। দোকানের কোনো সাইনবোর্ড নেই, নামও নেই, তবুও চলছে দিব্যি ব্যবসা। ক্ষীরমোহনের পাশাপাশি ওদের দাবি একেবারে টাটকা চমচম তৈরি হয়েছে, সেটিও একবার খেয়ে দেখতে। তাই ক্ষীরমোহন এবং চমচম নিয়ে শুরু হলো আমার সোমরা বাজার ভ্রমণ। শুরু করলাম হাঁটা। এখান থেকে প্রথমেই যাব সোমরা বাজারের সেনবাড়ি। স্টেশন থেকে কাছেই, গুগল বলছে মিনিট 5 হাঁটা পথ। চলে এসেছি সেনবাড়ির সামনে। বড় গেট, অবশ্য বন্ধ এখন। একটু খোঁজ খবর করে জানা গেল এই বাড়িতে সবসময় লোকজন থাকেন না, মাঝে মধ্যে আসেন। দেখাশোনা করেন সাগরবাবু, বেশ ভালো মানুষ, তিনি পাশেই থাকেন। আমি গিয়ে অনুরোধ করতেই বাড়ি থেকে এসে খুলে দিলেন দরজা। সেনবাড়ির ভিতরে ঢুকলাম আমি। ভিতরে ঢুকেই দেখা যায় পরিচ্ছন্ন চত্বর। ঘাসের পথ বেয়ে সামান্য এগিয়ে নজরে আসবে আমের ছায়া ঘেরা সাদা রঙের বাড়ি। তার পাশেই সেন পরিবারের দুর্গা মণ্ডপটি। ভারী সুন্দর দেখতে এই মণ্ডপ। সামনে আবার ঘাসের ছোট্ট লন। মণ্ডপটিকে আলাদা একটা রূপ দিয়েছে যেন। একসময় সেন পরিবারের মূল নিবাস ছিল কৃষ্ণনগর। সেখানে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন কৃষ্ণরাম সেন। রাজনৈতিক কারণেই কৃষ্ণনগর ত্যাগ করতে হয় কৃষ্ণরামকে। আর সেই অস্থির সময়ে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়েন কৃষ্ণরামের পুত্র রামচন্দ্র। দিল্লির দরবারে পৌঁছন তিনি। নিজের পাণ্ডিত্য এবং বুদ্ধি বলে
তৎকালীন মুঘল সম্রাটের নজর কেড়ে নেন রামচন্দ্র। 1743 সালে তিনি রায়রায়ণ উপাধিও পান। পরে ওয়ারেন হেস্টিংসের নির্দেশে বাংলা, বিহার এবং ওড়িশার দেওয়ানও নিযুক্ত হন তিনি। সেই সময় থেকেই সোমরা বাজারে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন রামচন্দ্র। 1760 সালে এই বংশের পূর্বপুরুষ রায়রায়ণ রাজা রামচন্দ্র সেনের হাত ধরে এই পুজো মণ্ডপে দুর্গাপুজো শুরু হয়। সেই থেকেই চলে আসছে পুজো। এখনও দুর্গাপুজোর সময় সরগরম হয়ে ওঠে এই বাড়ি, এই মণ্ডপ। দুর্গা মণ্ডপের পাশেই আছে একটি শিব মন্দির। নিত্য পুজো হয় এই শিবের। আছে শিব মন্দিরের পিছনের দিকে ওপাশে আরও একটি মন্দির, তবে সেটি এখন বন্ধ। এই বাড়ির চত্বরটি খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। নানান রঙের ফুলের বাহারে এবং গাছগাছালির ছায়া মোড়া জায়গাটি আমার বেশ পছন্দ হলো। সাগরবাবুর কাছ থেকে বিদায় নিয়ে এবার বেরোলাম এখান থেকে যাব হরসুন্দরী এবং নিস্তারিণী কালী মন্দির দেখতে। শুনেছিলাম এই মন্দিরগুলি নাকি সকাল সকাল পুজো হয়ে বন্ধ হয়ে যায়, তাই একটু তাড়াহুড়ো করে এগোলাম। পথিমধ্যে পড়ল আটচালা একটি শিব মন্দির। দূর থেকেই সেটি দেখে পা বাড়ালাম তাড়াতাড়ি সুখারিয়ার হরসুন্দরী বা নিস্তারিণী মন্দিরের দিকে। চলে এসেছি নিস্তারিণী মন্দিরের কাছে। ওই তো দেখা যাচ্ছে, কিন্তু কাছে গিয়ে বা সামনে গিয়ে হতাশ হলাম। সবে 11টা বাজে, এখনই পুজো সেরে মন্দির বন্ধ করে চলে গিয়েছেন পুরোহিত। 1847 সালে নির্মিত এই নিস্তারিণী কালী মন্দির। রামনিধি মিত্র মুস্তাফির ভাইপো কাশীগতি মিত্র মুস্তাফি প্রবল যক্ষা রোগে ভুগছিলেন। তখন তার বাড়ির লোকজন মানত করেন যে কাশীগতি সেরে উঠলে মা নিস্তারিণীর মন্দির বানিয়ে দেবেন। অতঃপর কাশীগতি আরোগ্য লাভের পর তৈরি করান এই নবরত্ন মন্দির। বেলনাকার শিখরগুলির উপরিভাগের গঠন গোল গম্বুজের মতো, ছাদটি সমতল ও সরল রৈখিক কার্নিশযুক্ত। কার্নিশের নিচে সারি সারি সমচতুষ্কোণ খোপের অলঙ্করণ চোখে পড়ে। গর্ভগৃহের ভিতরের ছাদ অবতলিত এবং আলম্বের উপর ন্যস্ত। উপরিতলের সামনের দিকটি 3টি খিলান শোভিত। বারান্দার ছাদ টালির ধাঁচে তৈরি এবং ডোরীয় ধরনের স্তম্ভের ওপর স্থাপিত। মন্দিরের প্রতিষ্ঠিত দেবী মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি। শুনলাম আগেই মন্দির প্রাঙ্গণের মধ্যেই অতিথিশালা, পুজো দালান এবং নাটমন্দির ছিল। নাটমন্দিরে 32টি আটকোনা থামের ওপর চাদোয়ার আচ্ছাদন ছিল, যার নিচে পুজোর দিনে নাচ গান হতো। কিন্তু আজ সবই গত হয়েছে। মন্দির অধিকাংশ সময় বন্ধ থাকায় স্থানীয় মানুষজন এখানে এখন বাইরের গেটের ওপরেই পুজোর জল বাতাসা দিয়ে যান। নিস্তারিণী মন্দির থেকে দুপা গেলেই পড়বে আরও একটি মন্দির। চলেছি সেদিকেই। এই তো সামনেই দেখা যাচ্ছে হরসুন্দরী মন্দির। তবে এই মন্দিরও বন্ধ। এত সুন্দর একটি মন্দির বন্ধ দেখে খারাপই লাগলো। এই মন্দির খোলে সকাল 9:30 থেকে 10:30 এবং বিকেলে
5টা থেকে 6টা। বুঝলাম আমার পক্ষে এই মন্দির দেখা বেশ মুশকিল। আমি নেমেছি সকাল 10:30 নাগাদ, তখন মন্দির বন্ধ, খুলবে 5:30টায়, তখন আবার আমার ফেরার ট্রেন। যাই হোক, বাইরে থেকেই দেখা যাক একটু। অনন্তরামের আরেক নাতি রামনিধি মিত্র মুস্তাফি 1814 সালে নির্মাণ করান হরসুন্দরী মন্দির। মন্দিরটি নবরত্ন রীতিতে নির্মিত, অর্থাৎ 9টি শিখর বা চূড়া বিশিষ্ট। দক্ষিণমুখী মন্দিরের ছাদ সমতল এবং কার্নিশ সরল রৈখিক। দ্বিতলের প্রকোষ্ঠের প্রবেশদ্বারে 3টি সমমাপের অর্ধবৃত্তাকার খিলান রয়েছে, যে স্তম্ভগুলিতে বিদেশি স্থাপত্য শৈলীর আভাস লক্ষ্য করা যায়। আগে মন্দির চত্বরে প্রবেশের উপর দোতলা নহবত তোরণ ছিল। পুজোর দিনে সেই তোরণ থেকে ট্রাম্পেট বাজানো হতো। বহুদিন হলো সেসব ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে। মন্দির চত্বরে প্রবেশ করলে দেখা যায় পূর্ব এবং পশ্চিম দুদিকেই সার দিয়ে 7টি করে মোট 14টি শিব মন্দির। এদের মধ্যে আগে পিছনে 2টি করে মোট 4টি পঞ্চরত্ন এবং 10টি 8চালা মন্দির। প্রতিটি মন্দিরে কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ আছে শুনলাম। 1968 সালে মন্দিরটি সংস্কার করার ফলে মূল বৈশিষ্ট্যগুলির অধিকাংশই বর্তমানে অবলুপ্ত। হরসুন্দরী মন্দিরের সামনে একটি অফিস ঘরের মতো। সেখানে শ্বেতপাথরের ফলকে মিত্র মুস্তাফি পরিবারের ইতিহাসের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা লিপিবদ্ধ আছে। তার ওপাশে আবার মিত্র মুস্তাফিদের বংশলতিকা দেয়া আছে, কিন্তু সেটি অস্পষ্ট, পড়া মুশকিল, এবং তার সামনে বর্তমানে আগাছার জঙ্গল, সেভাবে ছবি তোলাও মুশকিল। যাই হোক, এবারে এখান থেকে আবার হাঁটা। মিনিট 4 দূরেই আছে আনন্দময়ী কালী মন্দির, চলেছে সেখানেই। চলে এসেছি আনন্দময়ী কালী মন্দিরের কাছে। বড় রাস্তা ছেড়ে গলিতে ঢুকেই নজরে পড়ে মন্দির। এটাই সুখাড়িয়ার সবচেয়ে বড় মন্দির। স্থানীয় মানুষের বিশ্বাস এই আনন্দময়ী, হরসুন্দরী এবং নিস্তারিণী 3 বোন। সামনেই বিরাট একটা পুকুর, তার পাড়ে এই মন্দির রাজি। এই পথেই পাশের দিকে নজরে আসবে বিশাল জমিদার বাড়ি, সেখানে অবশ্য পরে আসছি। আগে মন্দির দেখি, খুব সুন্দর লাগছিল দূর থেকেই দেখতে। এবারে মন্দিরের কাছে যাওয়া যাক। ভিতরে ঢুকেই নজরে পড়ে মন্দিরের সামনেই আমবাগান, ধানের ক্ষেত। সেই আবহে এই মন্দির, পরিবেশটি এক কথায় চমৎকার। বীরেশ্বর মিত্র মুস্তাফি 1813 সালে নির্মাণ করেন এই আনন্দময়ী মন্দির। এই 25 চূড়া বিশিষ্ট রত্ন মন্দিরের গঠনশৈলী অত্যন্ত দুর্লভ, এবং এটা ছাড়া গোটা পশ্চিমবাংলায় আর মাত্র 4টি এই ধরনের মন্দির আছে বলে শুনলাম। 3টি বর্ধমান জেলার কালনায়, অন্যটি বাঁকুড়ার সোনামুখীতে। এই দক্ষিণমুখী ত্রিতল মন্দিরটিতে মোট 25টি চূড়া রয়েছে। প্রথম তলের প্রতিটি কোণে 3টি করে মোট 12টি, দ্বিতীয় তলের প্রতিটি কোণে 2টি করে 8টি, এবং তৃতীয় তলের প্রতিটি কোণে 1টি করে 4টি, সর্বোপরি শেষে একটি কেন্দ্রীয় শিখর। মন্দিরটির মোট পরিমাপ 36 বর্গফুট। বাঁকা কার্নিশযুক্ত এই মন্দিরের একতলার 3 দিকে বারান্দা রয়েছে। বারান্দার ছাদের অভ্যন্তর ভাগ অবতলিত, 3টি খিলানযুক্ত প্রবেশপথ সমন্বিত। খিলানগুলি পলকাটা এবং স্তম্ভের ওপর বিন্যস্ত। মন্দিরের গায়ে পোড়ামাটির অপূর্ব ভাস্কর্য রয়েছে। মৃৎফলকের ওপরে নানান দেবদেবীর মূর্তির মধ্যে রাধাকৃষ্ণ, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, সিংহবাহিনী, রামসীতা প্রভৃতি দেখা যায়। এছাড়াও রাজদরবারের চিত্রাবলী, পশুপক্ষী
এবং উদ্ভিজ্জধর্মী সামাজিক চিত্রাবলীর অলঙ্করণগুলি দৃষ্টি আকর্ষণ করে। মুগ্ধ হয়ে দেখছিলাম সেই সমস্ত কাজ। অপূর্ব। সুখাড়িয়ার এই মূল মন্দিরটির গর্ভগৃহে বেদির ওপর শায়িত শিবের বক্ষপরি উপবিষ্টা আনন্দময়ী কালীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে, যার উচ্চতা প্রায় 3 ফুট। মহাকালী পূজিত হন ভৈরবী হিসেবে। সম্পূর্ণ টেরাকোটার মন্দিরে মায়ের আদল একেবারেই জগৎজননী স্বরূপ। তাই তো এই দেবী আনন্দময়ীর পাশাপাশি আনন্দ ভৈরবী বলেও পরিচিত। মূল মন্দিরের সামনে পূর্ব এবং পশ্চিম দিকে সার দিয়ে রয়েছে মোট 12টি শিব মন্দির, 2টি পঞ্চরত্ন আর বাকি 10টি 8চালা স্থাপত্য রীতির। একটি পঞ্চরত্ন মন্দিরে গণেশের মূর্তি, আর বাকিগুলি সবই শিবের। (1897 সালের ভয়াবহ ভূমিকম্পে আনন্দময়ী মন্দিরের 5টি চূড়া ভেঙে যায়। পরবর্তীকালে সেগুলি আবার সংস্কার করা হয়েছে। মন্দিরটি সংস্কার হয়েছে একাধিকবার। প্রতিবারই সময়ের প্রলেপ মুছতে মন্দিরের গায়ে চেপেছে কিছু পলেস্তারার রং। তাই মন্দিরটি আজ অমলিরা ঝকঝকে হলেও পুরনো মন্দিরের আমেজ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আনন্দময়ী ঠাকুরানীর মূল মন্দিরটির গায়ে টেরাকোটার কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য, কিন্তু তাদের বেশিরভাগই হয় নষ্ট হয়ে গিয়েছে অথবা তাদের উপর পলেস্তরার প্রলেপ পড়েছে। জনশ্রুতি কোনো এক সময় রানী রাসমণি কাশীতে যাচ্ছিলেন তীর্থ করতে। তখনই তার নজর পড়ে নদীর পাড়ে এক প্রাচীন বটতলায় জাগ্রত সিদ্ধেশ্বরী কালী মন্দির। সেই মন্দির দর্শন করতে গিয়ে রানীর চোখে পড়ল অনতি দূরেই এক অনিন্দ সুন্দর মন্দির শ্রেণীর সমারোহ। প্রাণ জুড়িয়ে গেল রাসমণির। সেদিন মন্দির দর্শনের পর অনেক স্বপ্ন বুকে নিয়ে রানী ফিরে গেলেন কলকাতার জানবাজারের বাড়িতে। 1855 সালে গঙ্গার তীরে তৈরি হলো বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির, সুখাড়িয়ার এই আনন্দময়ী মন্দিরের অনুকরণে। তবে এমন গল্পও কিন্তু পশ্চিমবঙ্গের অনেক মন্দিরেই শুনতে পাওয়া যায়। মন্দির চত্বর থেকে নজরে আসবে পুকুরের সামনে দাঁড়িয়ে বিশাল এক ইমারত। সেটি মিত্র মুস্তাফিদের বাড়ি রাধা কুঞ্জ। এবারে যাব তার কাছেই। রাধা জীবন মিত্র মুস্তাফির বানানো প্রাসাদ রাধা কুঞ্জ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর থেকে মিত্র মুস্তাফিদের অবস্থা বদলাতে শুরু করে। 1793 সালে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ হয়ে যাওয়ার পর থেকে জমিদারি থেকে আয় কমতেও শুরু হয়। উপরন্তু কোম্পানি আমলে দেওয়ানির চাকরি ক্ষেত্রেও মন্দা দেখা দেয়। আয় কমার সঙ্গে সঙ্গে কোপ পড়ে সম্পত্তি রক্ষণাবেক্ষণের উপরেও। পরবর্তীকালে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিলে মিত্র মুস্তাফিরা জমিদারির পাট চুকিয়ে সুখাড়িয়া ছেড়ে কলকাতা বা দেশের অন্যত্র পাড়ি জমাতে শুরু করেন। 1890 থেকে 1910 সালের মধ্যে মিত্র মুস্তাফি পরিবারের অধিকাংশ সদস্যরাই অন্যত্র পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেন। ভগ্নপ্রায় অবস্থায় অতীতের গৌরব স্মৃতি বহন করে আজও দাঁড়িয়ে আছে রাধা কুঞ্জ। বহুদিন হলো মিত্র মুস্তাফিরা এই বাড়ি দান করে দিয়েছেন। সেই পরিবারের যে দু একজন আজও সুখাড়িয়াতে টিকে আছেন তারা এই রাধা কুঞ্জেরই এক প্রান্তে বসবাস করেন, আজ যা বিশ্বাস বাড়ি নামে পরিচিত। বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছে বাড়িটি। সুউচ্চ থাম, প্লাস্টারের কারুকার্য, লোহার রেলিংয়ের ডিজাইন,
খড়খড়ি দেওয়া জানালা ও বারান্দার আচ্ছাদন, কুড়িবর্গা দরজার উপরে আর্চ অতীতের জমিদার বাড়ির স্থাপত্য রীতিকেই মনে করিয়ে দেয়। বাড়ির সামনের অংশের থামগুলি দ্বিতল উচ্চতা বিশিষ্ট। বারান্দার এক কোণে রয়েছে একটি রথ। দেখে বোঝা যায় রথযাত্রার সময় তার ব্যবহার নিশ্চয়ই হয়। এছাড়া ভিতরে প্রবেশ করলেই প্রশস্ত প্রাঙ্গণ, 3 পাশে উঁচু দালান এবং ঘরগুলি, আর একদিকে ঠাকুর দালান, কিন্তু সেখানে এখন ঢোকা বারণ, দরজাতেও তালা। এই রাধাকুঞ্জেই মৃণাল সেন তার অন্যতম ছবি আকালের সন্ধানে শুটিং করেছিলেন। 1969 থেকে 80 সাল নাগাদ প্রায় মাস 3-4 ধরে চলেছিল সেই ছবির শুটিং। সামনের মন্দির চত্বর, এই বাড়ি এবং সংলগ্ন গ্রামে পুরো ইউনিট নিয়ে কাজ করেছিলেন মৃণালবাবু। রয়েছে তার স্মৃতিতে একটি বোর্ড। তবে আমার মনে হচ্ছিল এই পুরাকীর্তি, এইসব ছড়ানো স্মৃতি, সেসব নিয়ে সুখারিয়া গ্রাম আকাল নয়, সুকালের সন্ধানেই জেগে থাক। এখান থেকে বেরিয়ে পড়লাম। যাচ্ছি কিছুটা দূরে সিদ্ধেশ্বরী মন্দির দেখতে। এখান থেকে হেঁটে মিনিট 15 সময় লাগবে। চলে এসেছি সিদ্ধেশ্বরী তলায়। সামনেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। বিশাল এক বটবৃক্ষের নিচে মন্দিরের অবস্থান। কথিত আছে 1700 শতকের শেষ ভাগে সুখারিয়া গ্রামের প্রান্তে হুগলি নদীর তীরে এক প্রাচীন বটগাছের নিচে এক সাধক বাস করতেন। তিনি এই বটগাছের নিচে সাধনা করে সিদ্ধি লাভ করেন। পাথরের তৈরি একটি কালীমূর্তি তিনি কোথা থেকে যেন সংগ্রহ করে এনেছিলেন। পরে তৎকালীন জমিদার মিত্র মুস্তাফিদের দেওয়া টাকায় তাদেরই দান করা জমিতে খিলান করা একটি কোঠাঘরে প্রতিষ্ঠিত হয় সেই চিন্ময়ী মূর্তির। পরবর্তীকালে যা প্রচলিত হয় সিদ্ধেশ্বরী কালী মন্দির নামে। প্রতিষ্ঠাকাল আনুমানিক 1780 থেকে 85 সাল। এটি সুখারিয়ার সবচেয়ে প্রাচীন মন্দির। সমতল ছাদ বিশিষ্ট ইটের তৈরি মন্দিরটি দক্ষিণ পশ্চিমমুখী। মন্দিরটির বাইরের বারান্দাটি কয়েকটি সমপার্শ্ববর্তী স্তম্ভের ওপর নির্মিত। প্রবেশদ্বারের 2 দিকে খিলানের মধ্যে কুলুঙ্গিও আছে। তবে সংস্কারের কারণে মন্দিরটির মূল বৈশিষ্ট্যগুলি বর্তমানে অবলুপ্ত হয়েছে। এখন দেখলে একে একটি নতুন মন্দির বলেই ভ্রম হয়। জানা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1881 সালের 15 জুলাই সুখারিয়ার এই সিদ্ধেশ্বরী কালী মন্দির দর্শনে এসেছিলেন নদীপথে। সামনের সেই বিশাল বটগাছ আজও কিন্তু আছে। সিদ্ধেশ্বরী মন্দিরের অবস্থান ভারী চমৎকার প্রাকৃতিক পরিবেশে। মন্দিরের পাশ দিয়ে একসময় বইত গঙ্গা। আজ অবশ্য তা দূরে সরে গিয়েছে। সেখানে এখন সবুজ সুন্দর ক্ষেত। একটু নেমে গেলাম নিচের দিকে, ক্ষেতের পানে। নিচে নামলেই কলা বাগান। দূরে কৃষকেরা মাঠে কাজ করছেন, মনোরম দৃশ্য। কলা বাগানের ওপাশে আবার হলুদ সর্ষে ক্ষেতের বাহার। সে সবই দেখছিলাম প্রাণ মন ভরে। এবার এখান থেকে রওনা দিলাম। সকাল থেকে অনেকগুলি মন্দির দেখে ফেলেছি। এবার একটু প্রকৃতির দেখা না পেলে বেড়ানোটা যে সম্পূর্ণ হয় না। চলেছি বেহুলা নদী এবং তার মোহনা দেখতে। এখান থেকে একটু দূর। গুগল দেখাচ্ছে হেঁটে মিনিট 25 সময় লাগবে। আমার অবশ্য তাতে কোনো অসুবিধেই নেই। দিব্যি চলেছি অচেনা জায়গা দেখতে দেখতে। এদিকে কিন্তু আরও একটা বিষয় আছে।
এখান থেকেই সবুজ দ্বীপে যাওয়া যায়। সবুজ দ্বীপের জেটি এই রাস্তা থেকে একটু গিয়ে ভিতরে। আমি অবশ্য সবুজ দ্বীপে যাব না, আমি যাব নদীর মোহনায়। যাওয়ার পথেই রাস্তার ধারে বিরাট একটা হোটেল হচ্ছে দেখলাম। অতটা সময় অবশ্য লাগলো না, মিনিট 20 মধ্যেই চলে এলাম বেহুলা নদীর কাছাকাছি। নদীর একেবারে তীর পর্যন্ত টোটো চলে আসে, আপনাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। সামনেই বেহুলা বইছে নিজের মনে, ছোট্ট নদী, কেউ কেউ একে খালও বলেন। পাড়ে নৌকা বাঁধা, দুপুরে শান্ত নির্জন নদীর ধার। নদীর দুপাশেই শস্য বা সবজির ক্ষেত, বড়ই ভালো লাগার আবহ চারপাশ জুড়েই। নদীর ধার ঘেঁষে একটু এগোলেই সামনে মোহনা, আমিও চলেছি সেই দিকে। মোহনার কাছাকাছি একটি কলা বাগান, একেবারে নদীর ধার বরাবর হলুদ সর্ষের পরিপাটি সংসার। এখানে একটু দাঁড়ালাম, আশেপাশে কেউই নেই, নদীর মোহনার সামনে আমি একাই। এবারে কিঞ্চিত খিদে পাচ্ছে, সঙ্গে তো মিষ্টি আছেই, এবার তার সদ্ব্যবহার করা যাক। মিষ্টির বাক্স খুললেই নজরে আসবে 3টে মিষ্টি, 2টি ক্ষীরমোহন আর একটি চমচম, সেই যে সকালে অনামি দোকান থেকে কেনা হয়েছিল। মিষ্টি তো খাবই, ব্যাগে একটু কেক বিস্কুটও আছে, সেগুলি দিয়েই আজকের মধ্যাহ্নভোজন সারা হবে। আমি তো নেমেই শুনেছিলাম এদিকে তেমন আর খাবারের দোকান পাবই না। সোমরা বাজার বেড়ানো তো ভালোই হয়েছে, সুন্দর ঘুরেছি আমরা, মন্দির অনেকগুলো দেখলাম, রাজবাড়ি, তারপরে এসে বেহুলা নদীর ধারে। বেহুলা নদী ছোট নদী, কিন্তু মন কেড়েছে আমার। সঙ্গে এই যে সঙ্গম, পেছনে একদম পেছনে আমার সঙ্গম, এই যে গঙ্গার সঙ্গে বেহুলা মিশেছে, সেইখানে দাঁড়িয়ে একটু মিষ্টিমুখ না করলে কি চলে। আমাদের সঙ্গে তো ক্ষীরমোহন আনা হয়েছিল, আপনারা জানেন এই লাইনে আসলে একটু ক্ষীরমোহনটা খেতেই হয়, এদিকে উঠলেই আপনি পাবেন। ট্রেনেই হয়েছিলাম কিনবো, সেটা তখন সম্ভব হয়নি। তো যাই হোক, ক্ষীরমোহনটা পেয়ে গিয়েছি। ক্ষীরমোহনটা পরে নেমে কিনেছি আমি, দেখলেন তো আপনারা। এবার সেটা খাওয়া যাক। তার সঙ্গে একটা চমচমও আছে, সেটাও দিয়েছে অন্যরা। এখানে তো খুব বেশি বড় দোকান নেই, তো ক্ষীরমোহনটা খাই একটু, এই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে। দারুণ কিন্তু জায়গাটা। ক্ষীরমোহন বেশ মিষ্টি হয়, রসালো মিষ্টি, কিন্তু এই এলাকায় এটা দারুণ। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে সে এক দারুণ ব্যাপার। মিষ্টিমুখ হলো, সেই সঙ্গে আরও কিছু টুকটাক খাওয়া দাওয়া হবে, তারপরে আমরা এখান থেকে আবার যাব। ততক্ষণ একটু মোহনার সঙ্গে আমি থাকি। খাওয়া দাওয়া তো শেষ, এবারে ভরা পেটে একটু প্রকৃতি দর্শনের পালা। ও হ্যাঁ, মিষ্টি দুটির দাম ক্ষীরমোহন 6 টাকা পিস এবং চমচম 10 টাকা পিস। এদিক ওদিক ঘোরাঘুরি হলো খানিক সময়। এবারে নদীর ধারে একটু বসলাম, রোদটা খুব গায়ে লাগছে না, একটা মৃদু হাওয়াও আছে, ভালোই লাগছে। সামনে বেহুলা ধরা দিয়েছে গঙ্গার বাহুডোরে। দুটি নদীর অজানা গল্প, খুনসুটেমি, মেলামেশা সবই অনুভব করছিলাম চুপিসারে। সবুজ প্রকৃতি এবং পাখপাখালির কুজন এখানে আবহ। এমন মায়াময় পরিবেশে বসে থাকতে থাকতে আমার মতো অসুরের গলা থেকেও কখন যে বেরিয়ে এলো গান, সে এক মস্ত কেলেঙ্কারি ব্যাপার। আমার ভিতর ঘরে কোন গোপনে মন পুড়েছে বৃষ্টি থামার পরে, আমার ভিতর ঘরে নয়ন কালো মেঘ জমালো
ঝিনুকের অন্তরে আমার ভিতর ঘরে নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে আমার ভিতর ঘরে। অনেকক্ষণ রয়ে গেল এই সুখের অনুরণন। চমৎকার লাগছিল এখানে এসে। তবে সব ভালোরই তো শেষ হয়, আগামী ভালোর অপেক্ষা নিয়ে। এবার তাই এখান থেকে রওনা দেওয়ার পালা। ইতিমধ্যে বিকেল ঘনিয়ে এসেছে। এখান থেকে আমি যাব সোজা স্টেশন। হাতে অনেকটা সময় আছে। টুকটুক করে হেঁটে চলে এসেছি সোমরাবাজার স্টেশনে। আমি ধরে নেব কাটোয়া শিয়ালদহ লোকাল। বিকেল 5টা 20-তে ট্রেন এখানে। একটা বড় সুবিধা হলো এই ট্রেন আমায় সরাসরি দমদমে নামিয়ে দেবে। ওই তো ঢুকে গিয়েছে ট্রেন। আগে উঠে যাই, বাকি কথা পরে বলছি আপনাদের সঙ্গে। যেতে যেতে বলি এই এলাকায় যাতায়াতের প্রসঙ্গে। কলকাতা থেকে সোমরাবাজার এবং সুখাড়িয়া যাবার সবচেয়ে সহজ উপায় হলো লোকাল ট্রেন। হাওড়া, বালি বা ব্যান্ডেল থেকে কাটোয়া লাইনের ট্রেন ধরে সোজা পৌঁছে যান সোমরাবাজার স্টেশনে। শিয়ালদহ থেকে সকালে আসে একটি কাটোয়া লোকাল এবং জঙ্গিপুর প্যাসেঞ্জার, দুটি বিকেলে আবার ফেরে। স্টেশনে নেমে টোটো নিয়ে ঘুরতে পারেন সহজেই। আমি তো গোটা সফরটাই পায়ে হেঁটে সেরেছি, কিন্তু আপনাদের পক্ষে সেটা সম্ভব না হলে টোটো আছেই। আর যদি মনে করেন সড়ক পথে যাবেন, তাহলে 3টে রাস্তা আমি বলতে পারি। প্রথমটি নিমতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে পৌঁছে যান কল্যাণী। সেখানে ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে গঙ্গা পার করে বাঁশবেড়িয়ার ঝুলনিয়া মোড় থেকে নিতে হবে স্টেট হাইওয়ে 6, 6 নম্বর রাজ্য সড়ক। জিরাট পার করার পর কুলেপাড়া থেকে ডান দিকে ছোট রাস্তা নিলেই পৌঁছে যাবেন সুখাড়িয়াতে। আরেকটি রাস্তা হলো ডানকুনির আগে থেকে দিল্লি রোড ধরে চলে আসুন মগরা। সেখান থেকে আবার 6 নম্বর রাজ্য সড়ক ধরে জিরাট পার করার পর কুলেপাড়া থেকে ডান দিকে ছোট রাস্তা। আরেকটি রাস্তাও আছে, জিটি রোড ধরে সোজা পৌঁছে যান মগরা। সেখান থেকে 6 নম্বর জাতীয় সড়ক ধরে আগের দেখানো রাস্তায় পৌঁছানো যায় সুখাড়িয়াতে। সবুজ দ্বীপে থাকার জায়গা আছে রাজ্য সরকারের, সেখানে থাকতেই পারেন। এছাড়াও এই এলাকায় 2-1টি বেসরকারি লজ এবং হোটেলও আছে। তৈরিও হচ্ছে নতুন হোটেল, তাই সেখানে থেকেও ঘুরতে পারেন পুরোটাই। চাইলে একদিনে বলাগড়, শ্রীপুর, সোমরাবাজার এবং সুখাড়িয়া এই 2 জায়গাতেই ঘুরে যাওয়া যায়। খাবারের জন্য কিন্তু সোমরাবাজার স্টেশনে খুব ছোটোখাটো হোটেল 2-1টি পাবেন। হাইওয়ের ধারে অবশ্য ধাবা আছে। সুখাড়িয়া গ্রামে কিন্তু কোনো হোটেল রেস্টুরেন্ট পাবেন না। আজ তাহলে এখানেই শেষ করি। ও হ্যাঁ, যাওয়ার আগে মনে করিয়ে দিই, নানান ধরনের সামাজিক বিষয় নিয়ে আমাদের নতুন অনুষ্ঠান কিছু কিছু কথা শুরু হয়েছে। আমাদের এই চ্যানেলেই সেটা দেখানো হয়। আপনারা বেড়ানোর পাশাপাশি সেটাও একটু দেখবেন কষ্ট করে। আবার ফিরে আসবো সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।